প্রিয় শিক্ষার্থী, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি। আপাতত কলেজে পরীক্ষা শেষ হয়েছে, তাই না? শেষ পরীক্ষা। জি স্যার। হ্যাঁ, তো সামনে তো ফাইনাল পরীক্ষা হবে। তো ইন দ্য মিন টাইম আমরা এই মাঝখানের সময়টাতে মূলত আপনাদের পরীক্ষার জন্য মানে প্রস্তুতিমূলক আলোচনা করব। প্রত্যেক স্যারই করবেন, মানে যে স্যার যে সাবজেক্ট নিচ্ছেন। যেমন আমি যে সাবজেক্ট নিচ্ছি, আমি আমারটা নিয়ে আলোচনা করব ওভারঅল সিলেবাসের উপরেই, যে কি ধরনের প্রশ্ন হতে পারে, বা আপনারা ওই প্রশ্নের প্রেক্ষিতে উত্তরগুলো কেমন দিবেন, মানে যেন আপনারা ভালো করতে পারেন পরীক্ষায়, সেই ভাবে আলোচনা করব। তো একটু একটু সিলেবাস একদম লাস্টের দিকে দুই একটা টপিক বাকি আছে, মানে এগুলো পড়াইনি। আর মাঝে মাঝে এগুলো শুরু করে ফেলবো আগামী সপ্তাহ থেকেই, এবং সব স্যাররাই করবেন ক্রমান্বয়ে। তো যাক, আজকে হচ্ছে আপনাদের কেমিস্ট্রি, এবং এটার মূলত যে দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, কার্বোহাইড্রেট। মূলত টপিকটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেটের মূল দুটা উপাদান হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো আমরা এই বিষয়ে একটু জানি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য, সে আবার একই কথা, যে আপনারা যখন চিকিৎসক হিসেবে রোগীদেরকে চিকিৎসা সেবা দিবেন, সাপোজ আপনার কাছে ডায়াবেটিসের পেশেন্ট আসলো, তো সেক্ষেত্রে তো আমরা সবাই কম বেশি জানি যে ডায়াবেটিস পেশেন্টদেরকে মানে ওষুধের পাশাপাশি আমরা কিছু ফুড হ্যাবিটের উপরও অ্যাডভাইস করি, অর্থাৎ কোন ধরনের খাবারগুলা খাওয়া যাবে বা কোনগুলা খাওয়া যাবে না, বা কোনটা কম পরিমাণে খেতে হবে। এছাড়া লাইফস্টাইলের উপর আমরা কিছু অ্যাডভাইস করি। তো বিশেষ করে ফুড হ্যাবিটের উপরে আমরা যে অ্যাডভাইস গুলা করব, যে কোনটা খাবেন তো কোনটা খাবেন না, এটা আমরা সবাই জানি যে মিষ্টি জাতীয় খাবার, ডায়াবেটিস পেশেন্ট যারা, মিষ্টি জাতীয় খাবার না খাওয়া অথবা কম খাওয়া উচিত। এটা আমরা সবাই জানি। কিন্তু আসলে মিষ্টি জাতীয় খাবার বলতে সেটা কি শুধু চিনি, বা যে সমস্ত খাবারগুলো খেতে মিষ্টি লাগে সেই খাবারগুলোই? আসলে আমাদেরকে স্পেসিফিক্যালি জানতে হবে যে ডায়াবেটিস মানে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, শর্করা, দ্যাট মিনস কার্বোহাইড্রেট। তো আমাদের কি করতে হবে, যে বাইরে থেকে খাদ্যের সাথে যেন শর্করা অতিরিক্ত পরিমাণে শরীরে না ঢুকতে পারে, সেজন্যই ওই পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে মানে এমন সব খাবার কম খেতে, যে খাবারগুলোর মাধ্যমে শর্করা বেশি পরিমাণে ঢোকার সম্ভাবনা থাকবে। এখন ওই যে শর্করা মানে হচ্ছে কার্বোহাইড্রেট, কিন্তু আসলে কার্বোহাইড্রেটের মধ্যে তো দুইটা উপাদান আছে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। হ্যাঁ, তো এখন আমাদেরকে জানতে হবে আসলে যে কোনটা আহ, কোন ধরনের কাজ করে আমাদের শরীরে, বা আসলে কোনটা মানে ডায়াবেটিস রোগের তীব্রতা আরো বাড়ায় দিতে সহায়ক, বা কোনটা সহায়ক না। সেই বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে আমরা ওইভাবে, যে কোন খাদ্যে আসলে কোনটার পরিমাণ বেশি আছে বা কম আছে, তাহলে ওইভাবে কিন্তু আমরা অ্যাডভাইস করতে পারবো, বা উপযুক্ত ভাবে আমরা অ্যাডভাইস করতে পারবো। কারণ আমরা যদি গদ বাঁধা বলে দিই যে হ্যাঁ, এই ফল খাবেন না, ওই ফল খাবেন না, আসলে সব ফলে কি ওই কার্বোহাইড্রেটের পরিমাণ সমান? অবশ্যই না। বা কার্বোহাইড্রেট থাকলেও যে কোনটাতে গ্লুকোজ বেশি আছে, বা কোনটাতে সুক্রোজ বেশি আছে, এই বিষয়গুলো যদি জানা থাকে, তাহলে অ্যাডভাইস করাটা সহজ হবে। সেই জন্য বললাম যে এই টপিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চিকিৎসা প্রদান করার জন্য। তো আমরা জানি একটু, এই যে প্রধান উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, বা বাংলা হচ্ছে শর্করা। তো শর্করা আসলে মানে কি, বা কার্বোহাইড্রেটের মধ্যে আসলে কি আছে? আমরা যদি কেমিক্যাল হিসেবে চিন্তা করি, ওটার মধ্যে আছে তিনটা রাসায়নিক মৌল: কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। এই তিনটা রাসায়নিক মৌল সম্মিলিত ভাবেই হচ্ছে আসলে কার্বোহাইড্রেট নামের যৌগ বা জৈব যৌগ তৈরি করতে পারে বা তৈরি করে। বা আমরা উল্টা ভাবে যদি বলি যে কার্বোহাইড্রেট, তার রাসায়নিক সংকেত যদি আমরা দেখতে যাই, তাহলে দেখবো আসলে এই তিনটা মৌলই ওখানে বিদ্যমান, বা কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে হচ্ছে এই তিনটা উপাদানই বিদ্যমান। তো যা আমাদের শরীরে শক্তি উৎপাদন করে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য চর্বি আকারে জমা থাকে। শরীরের নানাবিধ
গঠনমূলক কাজে অংশগ্রহণ করে। তাহলে আমরা একেবারেই বেসিক জিনিসটা জানলাম যে কার্বোহাইড্রেট বা শর্করা কেন দরকার আমাদের শরীরের জন্য, বা আমরা কেন খাই, শর্করা জাতীয় খাবার কেন খাই। মূলত আসলে আমরা খাবার খেলে শরীরে খাবারের মাধ্যমে কি যাচ্ছে, কার্বোহাইড্রেট বা শর্করা যাচ্ছে। এখন এটা যে যাচ্ছে এটা কি ফুয়েল, গাড়ির যেমন ফুয়েল থাকে, এটা হচ্ছে ফুয়েল বা জ্বালানি। তো গাড়িতে কি হয় যে গাড়ি যতক্ষণ চলে তখন কি আমরা কন্টিনিউয়াস ফুয়েল দিতে থাকি? তা তো না। গাড়ির মধ্যে একটা ফুয়েলের ট্যাঙ্ক থাকে এবং ওই ট্যাঙ্কের মধ্যে ফুয়েল মানে আমরা জমা করে রাখি, এবং ওই জমা ফুয়েলটাই কিন্তু আস্তে আস্তে খরচ হয়ে গাড়িটা চলে। ঠিক একই ব্যাপার, আমরা যখন খাবার খাই ওই খাবার থেকে যে শর্করা বা কার্বোহাইড্রেটটা বেরিয়ে আসে, বা আমাদের শরীরের যে জৈবিক ক্রিয়ার মাধ্যমে ওই খাদ্য থেকে যে কার্বোহাইড্রেটটা বেরিয়ে আসে, ওই কার্বোহাইড্রেটটা চর্বি হিসেবে আমাদের শরীরে সঞ্চিত থাকে। কেন? যে আমরা শুধু সারাক্ষণ তো খাবার খেতেই থাকি না, খাবারের সময় আমরা খাবার খাই কিন্তু তার পরবর্তীতে আমরা কাজ করি, বাইরে যাই, ঘোরাফেরা করি। আহ, মানে তাতে করে কি হয় যে আমাদের শরীরের কিন্তু এই চলার জন্য শক্তি দরকার। তো শক্তিটা কোথা থেকে আসবে? এই জন্য ওই খাদ্য থেকে শোষিত যে কার্বোহাইড্রেট বা শর্করাটা আছে ওটা শরীরের চর্বি হিসেবে জমা থাকে, এবং এটা জমা থাকে কোথায়? সেল বা কোষের মধ্যে। এই জন্য বলা হয় সেল বা কোষের আরেকটা নাম হচ্ছে স্টোর হাউস অফ পাওয়ার, বা শক্তির ঘর, আধার। মানে আমাদের কোষের মধ্যে আপনারা নিশ্চয়ই অ্যানাটমিতে পড়েছেন, বা বায়োলজি যিনি পড়েছেন সেখানে যদি প্রাণী কোষ পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই পড়েছেন যে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া নামক একটা অংশ আছে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসলে মূলত আমাদের এই শক্তিটা সঞ্চিত থাকে, এবং এই শক্তিটা পরবর্তীতে আমরা নানাবিধ কাজ করার জন্য শরীর সেখান থেকে নিয়ে যায়। তো আমি আবারও একটু পিছনের দিকে যাই। কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম ডায়াবেটিস নিয়ে কথাবার্তা। কোন ক্লাসে বলেছি আমার ঠিক মনে নেই, তবে আমি বলেছি। সেটা হচ্ছে যে আসলে ডায়াবেটিসটা কিভাবে হয় বলতে, মানে আসলে আমরা কখন একজন মানুষকে ডায়াবেটিক পেশেন্ট হিসেবে চিহ্নিত করি, বা এটা কখন আমরা বলবো যে হ্যাঁ, তিনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছেন, কখন বলবো? আমরা কি করি? ব্লাড টেস্ট করি, এবং ব্লাড টেস্ট করে যখন দেখি ব্লাডে স্বাভাবিকের তুলনায় সুগার বা এই যে শর্করার পরিমাণটা বেশি, আহ, তখনই আমরা বলি যে তিনি একজন ডায়াবেটিক পেশেন্ট। তো স্বাভাবিক সেই মাত্রাটা ব্লাডে কত থাকে? সেই মাত্রাটা স্বাভাবিক হাইস্ট ভ্যালুটা হচ্ছে পার লিটার ব্লাডের মধ্যে, অর্থাৎ 1 লিটার রক্তের মধ্যে হাইয়েস্ট 7.8 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ। মিলিমোল প্রতি লিটার ব্লাডের মধ্যে 7.8 মিলিমোল পর্যন্ত হচ্ছে নর্মাল। আর যখন 7.8 ক্রস করে যাবে তখনই হচ্ছে তিনি ডায়াবেটিসের পেশেন্টের খাতায় নাম লেখেন, মানে হচ্ছে তার ডায়াবেটিস শুরু হলো। এবং আমরা সাধারণত বলি যে বর্ডার লাইন। এবং আহ, যদি কারো পাওয়া যায় যে ডায়াবেটিসের মাত্রাটা মানে সুগারের মাত্রাটা যদি আমরা পাই যে 8.2, তার মানে বর্ডার লাইন, তো ওনাকে কি মেডিকেশন বা আহ, মানে মেডিসিন খাওয়ার উপদেশ দেওয়ার দরকার আছে? না, দরকার নেই, তখনও দরকার নেই। তার কারণ হচ্ছে ওটা বর্ডার লাইন, এবং তাকে যদি আমরা স্ট্রিক্টলি ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের উপর অ্যাডভাইস করি, তাহলে উনি কিন্তু অলরেডি 2-3 সপ্তাহের মধ্যেই দেখা যাবে যে ওই বর্ডার লাইন থেকে বেরিয়ে নর্মাল রেঞ্জে তার সুগার লেভেলটা চলে আসবে। তো আরেকটা মানে আপনাদের অবগতির জন্য বলছি, ডায়াবেটিস যে শুধু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সবাই দেখা যায় যে ব্লাড টেস্ট করেন, ব্লাড টেস্ট করেই ডায়াবেটিসটা আছে কি নাই সেটা নির্ধারণ করেন, বা থাকলে তার মাত্রাটা কত সেটা নির্ধারণ করেন। কিন্তু ডায়াবেটিস শুধু ব্লাডে মাপলেই হবে না। তবে হ্যাঁ, ব্লাডে যদি প্রাথমিকভাবে দেখা যায় যে মোটামুটি 10-এর নিচে আছে, বা 10 পর্যন্ত আছে, তাইলে তার ওই ব্লাড পর্যন্ত চেক আপ করলে চলে। কিন্তু যদি কারো দেখা যায় যে 10-এর উপরে চলে গেছে, 12-14 বা এরকম আরো কিছু বেশি,
তাহলে তার কিন্তু ইউরিনও টেস্ট করা উচিত। তার কারণ বুঝতে হবে যে তার আসলে ডায়াবেটিসটা তাকে কতখানি আক্রমণ করেছে, অর্থাৎ ব্লাড থেকে এটা আরো ছড়ায় গিয়ে এটা ইউরিনের মাধ্যমেও মানে এটা বেরিয়ে পড়তেছে কিনা, শরীর থেকে বেরোচ্ছে কিনা ওই সুগারটা, এটা দেখতে হবে। তো শুধু ইউরিনে যে সুগার পাওয়া যায় তা না, সেখানে কিন্তু অ্যালবুমিন নামক একটা প্রোটিন, সাধারণত ডায়াবেটিসের পেশেন্টদের ইউরিনের সাথে অ্যালবুমিন নামক একটা প্রোটিন বেরিয়ে যায়, এবং এটা বেরিয়ে যাওয়ার কারণেই যারা ডায়াবেটিক পেশেন্ট ওনাদের বেশিরভাগ পেশেন্টের মুখেই শুনবেন যে ওদের দুর্বল লাগে। যারা ডায়াবেটিক পেশেন্ট ওনাদের মুখে দেখবেন বেশিরভাগই শুনবেন যে ওদের দুর্বল লাগে। দুর্বল লাগার কারণ হচ্ছে যদি ডায়াবেটিসের মাত্রাটা সাধারণত মানে 12-14 বেশি চলে যায়, তখন বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টেরই ইউরিনের সাথে অ্যালবুমিন নামক প্রোটিনটা শরীর থেকে বেরিয়ে যায়। আর প্রোটিন যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই দুর্বল লাগবে। তো এটাই হচ্ছে আসলে মূল কারণ যে কেন দুর্বল লাগে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু ব্লাড টেস্ট করলেই চলবে না, সেই সাথে ইউরিনও টেস্ট করা উচিত। তো ইউরিন টেস্ট করলে আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে পেশেন্টের আসলে সুগারের মাত্রাটা কি অবস্থা, এবং সেইভাবে আপনি তাকে মেডিসিন প্রেসক্রাইব করতে পারবেন। তো যে কথাটা বলছিলাম যে এই যে কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের খাবারের মাধ্যমে শরীরে ঢুকে, এখন ঢুকলে সেটাকে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য আমাদের শরীরে আরেকটা হরমোন উৎপন্ন হয় যেটার নাম হচ্ছে ইনসুলিন। ওই ইনসুলিনের কাজ হচ্ছে যে অতিরিক্ত যে শর্করাটা থাকবে সেটাকে সে বার্ন করে ফেলে, কাজেই আমাদের শর্করার লেভেলটা নির্দিষ্ট থাকে। এখন একটা ব্যাপার যে ইনসুলিনের কথা আমি কেন বলছি, যে দেখা যায় যেমন যারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নেয় অনেকেই আছে যে ডায়াবেটিসের মাত্রা বেশি হয়ে গেলে তখন ইনসুলিন ইনজেকশন নেন, এটা আপনারাও জানেন। ইনসুলিন ইনজেকশন নেন, আসলে ইনসুলিন ইনজেকশন কেন নেন? ডাক্তার প্রেসক্রাইব করেন তাই নেন। তো ডাক্তাররা প্রেসক্রাইব করেন কেন? এই জন্য প্রেসক্রাইব করেন, ডাক্তার ধরে নেন যে যে ব্যক্তি ডায়াবেটিস আক্রান্ত বা ডায়াবেটিসের মাত্রাটা দেখা গেছে 20-এর উপরে চলে গেছে, মানে এভারেজে 20-এর উপরে থাকে, তখন ওনাকে হয়তো ওরাল মেডিসিন অতটা কাজ করে না, তখন ওনারা প্রেসক্রাইব করেন যে ওনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপন্ন হয় না, যে কারণে ইনসুলিন যদি উৎপন্ন না হয় শরীরে বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে যে কার্বোহাইড্রেটটা ঢুকছে সেটা তো বার্ন করার কেউ নাই। এই জন্য বাইরে থেকে ইনসুলিন হরমোনটা ইউজ করা হয়, আর তাতে করে কি হয়, ওই ইনসুলিন হচ্ছে অতিরিক্ত যে কার্বোহাইড্রেটটা আছে সেটাকে বার্ন করে ফেলে। তার মানে হচ্ছে সুগার লেভেলটা আর ব্লাডে যেতে পারে না, অতিরিক্ত সুগারটা ব্লাডে যেতে পারে না বা ইউরিনে যেতে পারে না, তার মানে তখন দেখা যায় ডায়াবেটিস কমে গেছে। এখন একটা ব্যাপার আছে, একটা হলো প্রাকৃতিক ভাবে আমাদের বডির ইনসুলিন, এবং সেটা অর্গান থেকে উৎপন্ন হয়, সেটা নিয়মিতভাবে অর্গান সেভাবে উৎপন্ন করে। আরেকটা হলো যে বাইরে থেকে দেওয়া হচ্ছে। তো যারা বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন দেন তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা চান্স থাকে। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে চট করে দেখা যায় যে এদের সুগার লেভেল ডাউন হয়ে যায় এবং ধপাস করে পড়ে যায় মাথা ঘুরে। এই ঘটনাটা অনেকেরই ঘটে থাকে। তার কারণ যেহেতু এটা বাইরে থেকে দেওয়া হয়, দেখা যায় যে ওটা খুব বেশি কাজ করে। এটা তো আর প্রাকৃতিক না, এটা বেশি কাজ করে, এবং ডাক্তাররা তো বলে দেয় হয়তো 10 ইউনিট দিতে, কাউকে 12 ইউনিট দিতে, 3 বেলা দিতে বা 2 বেলা দিতে। এখন কথা হচ্ছে দিলে দেখা গেল যে কোনো কারণে যে ওই পেশেন্টের সুগার লেভেলটা মোটামুটি কম আছে, কিন্তু ওই পেশেন্ট তো যেহেতু ডাক্তার বলছেন ওই অ্যাডভাইস অনুসারে উনি দিয়েই যাচ্ছেন, তখন কি হবে, সুগার লেভেল এমনিতেই কম আছে, তার মধ্যে আবারও তিনি নিয়মিতভাবে ইনসুলিন ইউজ করতেছেন, তখন দেখা যায় হঠাৎ করে যে হাইপো হয়ে যায়। হাইপো মানে হাইপোগ্লাইসেমিয়া, মানে সুগার লেভেল নর্মালের চেয়ে আরো ডাউন হয়ে যায়, এবং এটা বিপজ্জনক। তো সেই জন্য সাধারণত যারা ইনসুলিন ইউজ করেন ওনাদের সাথে চকলেট বা মিষ্টি জাতীয় খাবার রাখতে হয় বা রাখা উচিত,
যাতে এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে ওনারা মিষ্টি খেয়ে মোটামুটি স্বাভাবিক হতে পারেন। যাই হোক, আমি এখনো মূল ইয়েতে যেতে পারিনি। তো যেটা বলছিলাম যে এই কার্বোহাইড্রেট, তো তার মানে এখানে আসলে ট্রিটমেন্টটা হচ্ছে কি, এই কথাগুলো আমি সবসময় বলে থাকি যে শুধু মেডিসিনেই কিন্তু আপনার মানে একজন রুগীকে সুস্থ করার জন্য সলিউশন না। একজন রুগীকে সঠিকভাবে সুস্থ করতে গেলে মেডিসিনের পাশাপাশি তার ফুড হ্যাবিট, লাইফস্টাইল এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের উপরও কিন্তু একজন মানুষ 50% সুস্থ থাকতে পারে। ধরেন কারো যদি অ্যাজমার সমস্যা থাকে বা শ্বাসকষ্টের সমস্যা থাকে, আপনি তাকে মেডিসিন অ্যাডভাইস করলেন, তিনি মেডিসিন খাচ্ছেন, কিন্তু দেখা গেল উনি সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, কিংবা জর্দা খাচ্ছেন, কিংবা খড় খাচ্ছেন, তারপরে পারলে উনি হচ্ছে ড্রিঙ্ক করতেছেন, তাহলে উনার কি শ্বাসকষ্ট কমবে কখনো? কখনোই না। কারণ উনি তো অপোজিট যেই ফুড গুলা খারাপ মানে করবে সেগুলা উনি অহরহ করে যাচ্ছেন, খাচ্ছেন। তো তাহলে তো আসলে মেডিসিন কতখানি কভার দিবে? সেই জন্য বললাম যে প্যারালালি মানে মেডিসিনের পাশাপাশি ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি নিজে মানে এটা মেনটেন করি। সব পেশেন্টকেই আমি যেই রুগী হোক না কেন, মানে যে ডিজিজের রুগী হোক না কেন, আমি দেখা যায় যে মানে ওই রুগীর ডিজিজ অনুসারে তাকে মেডিসিনের পাশাপাশি আমি কিন্তু মানে ফুড হ্যাবিটের উপর অ্যাডভাইস করি আমি অলওয়েজ সব পেশেন্টকেই, যে ফুড হ্যাবিটের উপর অ্যাডভাইস করি যে কোনটা খাবে বা কোনটা খাবে না, যেটা ওনার ওই যে রোগের দুর্ভোগ থেকে ওনাকে দ্রুত মুক্তি লাভ করতে সাহায্য করবে। এবং আমারও আপনাদের নিকট একটা পরামর্শ থাকবে যে আপনারা ভবিষ্যতে যখন ডাক্তারি পেশায় যাবেন, অবশ্যই ডাক্তার হিসেবে আপনার কাছে পেশেন্ট আসলে আপনি তো তার রোগ বুঝে মানে মেডিসিন অ্যাডভাইস করবেনই, কিন্তু সেই সাথে তার লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটটাও মাথায় রেখে আপনারা পেশাকে চালিয়ে যাবেন। তাহলে দেখবেন যে আপনার সফলতা অনেক বেশি থাকবে। কারণ না হলে আমরা মানুষ খুব খারাপ। দেখবেন যে আপনি মেডিসিন অ্যাডভাইস করেছেন ঠিক আছে, কিন্তু যে খাবারগুলো ক্ষতি করবে ওগুলো সম্পর্কে আপনি কিছু বলেন নাই। উনি ইচ্ছা মতো সেই খাবারগুলো খাচ্ছেন, তারপরে 2 সপ্তাহ পরে এসে বলবে ডাক্তার সাহেব আপনার ওষুধ তো আমাকে কাজ করে না। কিভাবে কাজ করবে? মানে উনি তো হচ্ছে কেরোসিন তেল দিয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছেন, পানি দিয়ে না। তাহলে তো আগুন নিববে না, আরো জ্বলবে। যাই হোক, তো আমি এটা এই প্রেক্ষিতে বলতে চাচ্ছি, এতক্ষণ যা বকবক করলাম যে ডায়াবেটিক পেশেন্টকে আপনি যতই মানে মেডিসিন অ্যাপ্লাই করেন না কেন, কিন্তু আপনি যদি পাশাপাশি তার ফুড হ্যাবিটের উপর জোর না দেন বা তার লাইফস্টাইলের উপর জোর না দেন, তাহলে ওষুধে কিন্তু তাকে সম্পূর্ণভাবে মানে তার ডায়াবেটিস নিরাময় করতে পারবে না। কারণ উনি দেখা গেল যে ইচ্ছা মতো উনি শর্করা ঢুকাচ্ছেন শরীরে, তারপরে নিয়মিত ঘুমাচ্ছেন না, তাহলে ওনার ওষুধ আসলে ওইভাবে ভালোভাবে কাজ করবে না, এবং উনি যত দ্রুত আরোগ্য লাভ করার কথা তত দ্রুত আরোগ্য লাভ করবে না, বদনামি হবে আপনার যে আপনি চিকিৎসক হিসেবে ভালো না। তো এই ব্যাপারে একটু শক্ত থাকতে হবে। তো আমাদের শরীরে পুষ্টির সাথে সম্পর্কিত মূল 7টা পুষ্টি উপাদানের একটাই হচ্ছে আসলে শর্করা। ওই যে আমরা সুষম খাদ্য বলতে কি বুঝি, এবং খাদ্যের মোট 6টা মূল উপাদান আছে। তো ঠিক এরকম পুষ্টির সাথে সম্পর্কিত 7টা যে পুষ্টি, তার মধ্যে একটাই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। বাট সেটা প্রয়োজন, বাট অতিরিক্ত প্রয়োজন না। আহ সেটা আপনাকে মাথায় রেখেই কিন্তু খাবার খেতে হবে। এবং আপনার বয়স কত সে অনুসারে আপনাকে খাবার খেতে হবে, মানতে হবে। শরীরে শর্করার ভাঙনে নানা রকম ক্ষুদ্রতম সুগার অণুতে পরিণত হয় বা বিভক্ত হয়, এবং পর্যায়ক্রমে ক্ষুদ্রতম অংশে এসে উপনীত হলে তা শরীরের নানা স্থানে শোষিত হয়। নানা স্থানে বলতে আমাদের লিভারেও কিন্তু চর্বি হিসেবে স্টোর হয়, এবং লিভারে যদি অতিরিক্ত চর্বি হিসেবে স্টোর হয় তখনই ফ্যাটি লিভার হয়ে যায়। ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, এবং একটা পর্যায়ে ফ্যাটি লিভার ট্রিটমেন্ট যদি না হয়ে থাকে তারপর হয়ে যাবে গল ব্লাডার স্টোন। তো এগুলা কিন্তু আসলে ইজি ব্যাপার, একটার সাথে একটা লিঙ্কেজ আছে। এবং আপনাকে চিকিৎসা করতে গেলে ওই যে আমি বারবার বলি যে আপনি যদি ফিজিওলজি ভালো বুঝেন তাহলে কিন্তু চিকিৎসা খুব জটিল কিছু না। অবশ্যই আপনি সিমটম নিবেন পেশেন্টের কাছ থেকে, কিন্তু সিমটমের পাশাপাশি এই কথাগুলো আমি সব ক্লাসেই বলি যে সিমটমের পাশাপাশি কিন্তু আপনাকে ফিজিওলজি, প্যাথোলজি এগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে আপনি একদম মানে কি বলবো যে দুর্দান্ত চিকিৎসা করবেন।
এখন দেখি কার্বোহাইড্রেটের জন্য বেশ কিছু শ্রেণীবিন্যাস স্কিম তৈরি করা হয়েছে। 4টা গ্রুপে কার্বোহাইড্রেটকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, ডিস্যাকারাইড, আর হচ্ছে অলিগোস্যাকারাইড, আর হচ্ছে পলিস্যাকারাইড। এই 4টা হচ্ছে কার্বোহাইড্রেটের মানে কি বলবো গ্রুপ বা ভাগ, 4টা ভাগ। এখন অধিকাংশ মনোস্যাকারাইড মানে হচ্ছে সহজ শর্করা, যেটা একেবারে সহজে আমরা পাই। এটা কিসের মধ্যে থাকে এটা আপনাকে জানতে হবে। এটা আঙ্গুরের মধ্যে থাকে। সো এটা যত সহজেই এই মনোস্যাকারাইডটা আহ মানে সহজপাচ্য বা সহজলভ্য, কাজে আপনি কখনো কোনো ডায়াবেটিক পেশেন্টকে আঙ্গুর খেতে বলবেন না। আঙ্গুর নিষেধ, আঙ্গুর খাওয়া নিষেধ। এবং মধুর মধ্যেও পাওয়া যায়। অনেকে কিন্তু বলে যে মধু হচ্ছে প্রাকৃতিক জিনিস, আল্লাহর আহ মানে দেওয়া দান। অবশ্যই সৃষ্টির সবকিছুই আল্লাহর দেওয়া। কাজেই মধু খেলে ডায়াবেটিসের সমস্যা হবে না। এটা মধু খেলে খুব দ্রুত ডায়াবেটিস মানে সুগার লেভেল বাড়বে। তার কারণ হচ্ছে এটা মনোস্যাকারাইড। যদিও তারা 3 থেকে 9টি কার্বন পরমাণু ধারণ করতে পারে, তবে সর্বাধিক সাধারণ প্রতিনিধি 5 বা 6টি একসাথে যুক্ত হয়ে একটি শৃঙ্খলের মতো অণু তৈরি করে। মানে মনোস্যাকারাইডে হচ্ছে বলা হচ্ছে হাইয়েস্ট 5টা দিয়ে একটা শিকল তৈরি করতে পারে। শিকল মানে হচ্ছে মনোস্যাকারাইড, যে ওটা গাঠনিক যদি আমরা দেখি, আমি ইচ্ছা করে ওই গাঠনিক শিকল টিকল গুলো দেখাই নেই, আপনার কাছে জটিল মনে হতে পারে, এই জন্য আমি মানে মৌখিক ভাবে বলছি এবং একটু সহজ ভাবে বলছি। এক্সকিউজ মি, আমি একটু ফোন রিসিভ করছি। হ্যালো, আমি ক্লাস নিতেছি। ম্যাগনেসিয়াম ফসফেট আছে, ম্যাগনেসিয়াম ফসফেট আছে। তো 4টা হয়েছে, থাক, অসুবিধা কি, তারপর আমি নিয়ে আসবো, অসুবিধা নেই। না 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 না, কিসের কালিফ্লোর? কালিফ্লোর কোথেকে আসলো? ওটা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে কেলি ফসফারিকাম। আর ক্যালকেরিয়া ফস হচ্ছে আরেক জিনিস। ক্যালকেরিয়া ফস হচ্ছে CAL দিয়ে, আর ওটা হচ্ছে KALI দিয়ে, দুইটা দুই জিনিস। ক্যালকেরিয়া ফ্লোর কে আমি বলছি? আচ্ছা, ওটা আনা যাবে। ঠিক আছে। সরি। তো যেটা বললাম যে মধু এবং আঙ্গুরের মধ্যে কিন্তু মনোস্যাকারাইড আছে। তো এটার শিকল বা বন্ডটা হচ্ছে 5টা দিয়েই কিন্তু তৈরি হতে পারে, কখনো কখনো 6টা দিয়েও হয়। তো 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সরল শর্করার মধ্যে গ্লুকোজ আছে। এছাড়াও ডেক্সট্রোজ, যেটা আঙ্গুরের চিনি বা কর্ন সুগার নামে পরিচিত। ডেক্সট্রোজ আপনার নাম শুনেছেন, যেটা বাজারে ওই যে গ্লুকোজ নামে পাওয়া যায়, পাউডার প্যাকেটজাত পাওয়া যায় গ্লুকোজ, মানে যেটা হচ্ছে আসলে ডেক্সট্রোজ আর কি। এটা গ্লুকোজ নামে পাওয়া যায়, মানে মূল এটার উপাদানটা হচ্ছে ডেক্সট্রোজ। এবং যেটা নাকি আসলে আপনি আঙ্গুরের মধ্যে পাবেন, আঙ্গুর, কিশমিশ, এগুলোর মধ্যে কিন্তু ডিরেক্ট আপনার এই যে গ্লুকোজ আছে। সো মানে ভেরি কেয়ারফুল, ডায়াবেটিক পেশেন্টকে কখনোই আঙ্গুর খেতে দেওয়া যাবে না যদি 10-এর উপরে সুগার লেভেল থাকে। আর হচ্ছে ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? আমি কিন্তু গ্লুকোজ বলছি। ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? ফ্রুক্টোজ পাওয়া যায় হচ্ছে ফলের চিনি। দেখেন, এটা হচ্ছে ফলের চিনিতে পাওয়া যায় ফ্রুক্টোজ। আর আরেকটা হচ্ছে গ্যালাক্টোজ। এখানে 3টা জিনিস, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ, আর আরেকটা হচ্ছে গ্যালাক্টোজ। তো মূলত আমি গ্লুকোজ যেটা বললাম, যেটা কর্ন সুগার নামে পরিচিত। কর্ন সুগার মিনস হচ্ছে সাধারণত যেমন গম। হ্যাঁ, গম। গম আহ, গম তো কর্নই। ওই গম থেকে আপনার কি হয়, যে রুটি, তারপর আটা, এগুলো হয় না? এই যে আমরা কিন্তু ডায়াবেটিসের পেশেন্টদেরকে কি বলি, রুটি খেতে বলি। এখন যদি কোনো পেশেন্টকে আপনি বলেন যে রুটি খাবেন রাত্রেবেলা, উনি মনে করেন যে ঠিক আছে, ডাক্তার সাহেব বলছে বা ডাক্তার ম্যাডাম বলছে যে রুটি খেতে, আমি 5টা রুটি খাবো, ভাত খাবো না, অসুবিধা কি, ইনশাল্লাহ আমার ডায়াবেটিস হবে না, মানে কমে যাবে। তাহলে উনি মরছেন। তার কারণ হচ্ছে, এটা মনে রাখবেন, ভাত যা, সেই রুটিও তা, দুইটার মধ্যেই কিন্তু শর্করা আছে। এখন পার্থক্যটা কি? কেন বলা হয় ডায়াবেটিক পেশেন্টকে রুটি খেতে? আসলে একটা হচ্ছে সহজ পাচ্য আর একটা মানে দুষ্পাচ্য।
ভাতটা হচ্ছে ভেঙে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনার কার্বোহাইড্রেটটা তৈরি হয় এবং এটা ব্লাডে চলে যেতে পারে। বাট আপনি যদি রুটি খান সেটা কিন্তু ভাঙতে অনেক সময় লাগবে। সেই কারণে বলা হয় ডায়াবেটিক পেশেন্টদেরকে রুটি খেতে, তবে সেটার একটা লিমিটেশন থাকতে হবে। আপনি অ্যাডভাইস করতে হবে যে সেটা অবশ্য মাত্রা বুঝে হাইয়েস্ট 2টা, আরো ভালো হচ্ছে রাত্রে যদি 1টা থেকে 1.5টা রুটি খায়। এখন যদি মনের আনন্দে উনি 5টা রুটি খান কোনো পেশেন্ট, তাহলে কিন্তু তার ভাত খাওয়া অনেক ভালো। এটা আপনারা মাথায় রাখবেন এবং কখনোই মনে করবেন না যে আসলে রুটি খেলে ডায়াবেটিস হবে না। রং রং আইডিয়া। তার কারণ রুটির মধ্যে যেমন কার্বোহাইড্রেট আছে, ভাতের চালের মধ্যেও সেই কার্বোহাইড্রেট, মানে ভাতের মধ্যে কার্বোহাইড্রেট আছে, সেম থিং। শুধু পার্থক্যটা হচ্ছে যে ভাত সহজ পাচ্ছ, মানে এটা খুব সহজে অল্প সময়ের মধ্যেই হজম হয়ে ওই যে আপনার গ্লুকোজ তৈরি করে ফেলতে পারে। আর যেটা গম বলেন বা রুটি বলেন, সেটা ভেঙে গ্লুকোজ তৈরি হইতে একটু সময় লাগে। এই কারণে ওই রুটি খেতে বলা হয়, যেটা শরীরের মধ্যে আস্তে আস্তে গিয়ে রক্তের মধ্যে পৌঁছাবে, সময় লাগবে বেশি। তো এটা হচ্ছে মূল থিং। তো আমরা দেখি যে এই যে কার্বোহাইড্রেট নিয়ে আমরা এতক্ষণ বকবক করতেছি, তার রাসায়নিক সংকেতটাকে C6H12O6, এটাই হচ্ছে কার্বোহাইড্রেট এবং গ্লুকোজের সংখ্যা তো এটাই লেখা হয় আসলে। মানে কার্বোহাইড্রেট নট অনলি গ্লুকোজ, কার্বোহাইড্রেট সে হোল্ড করতেছে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, 2টা উপাদান আছে কার্বোহাইড্রেটের মধ্যে, এবং গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ আপনারা মনে রাখবেন, গ্যালাক্টোজ থাকে সাধারণত আহ, যেগুলা আঠালো আঠালো জাতীয় আহ, যে সমস্ত কার্বোহাইড্রেটধারী খাদ্য আছে ওগুলোর মধ্যে গ্যালাক্টোজ থাকে, আঠালো জাতীয়। ইভেন ময়দা, এই ময়দা কিন্তু গোলালে আঠালো, ময়দা দিয়ে আঠা হতো করে, এগুলা কিন্তু হচ্ছে গ্যালাক্টোজ থাকে এগুলোর মধ্যে। আর ফ্রুক্টোজ হচ্ছে ফল, যেগুলো মিষ্টি জাতীয় ফল ওগুলোর মধ্যে ফ্রুক্টোজ থাকে। আর গ্লুকোজ থাকে যেগুলো বললাম জব, গম, আটা, এগুলা হচ্ছে সব আপনার গ্লুকোজ থাকে। এই সবগুলোই হোল্ড করে হচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট, দ্যাট মিনস C6H12O6। ওই যে আমি শুরুতে বলেছিলাম কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো এখন আমরা দেখি আসলে তাহলে কার্বোহাইড্রেটের মূলত 3টা পার্ট, একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে ক্ষুদ্রতম শর্করা, অ্যাজ ফর এক্সাম্পল গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বা ল্যাকটোজ, এই 3টা হচ্ছে মনোস্যাকারাইড। আর ডাইস্যাকারাইড, ডাই মানে 2টা ক্ষুদ্রতম অণু মিলে হচ্ছে ডাইস্যাকারাইড, এটা বৃহত্তম অণু হয়, যেমন সুক্রোজ। আর পলিস্যাকারাইড মানে পলি মানে বহু, 2 এর বেশি যদি মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড থাকে তখন সেটা হচ্ছে পলিস্যাকারাইড। অ্যাজ ফর এক্সাম্পল স্টার্চ। স্টার্চ স্টার্চ মানে হচ্ছে যেমন আপনি যদি খেজুরের গুড়, রাব জাতীয় পদার্থ যেগুলা গুড়ের মতো, ঝোলা গুড়, এইগুলো হচ্ছে স্টার্চ আছে ওখানে। অথবা আপনি যদি পান্তা ভাত ভিজায় রেখে দেন 2 দিন, সেখানে কিন্তু স্টার্চ উৎপন্ন হবে। হুম। তো এই যে তালের গুড়, এগুলোতে স্টার্চ আছে। তো এইগুলা সব পলিস্যাকারাইড। তো এই যে বললাম, তার মানে দেখেন কার্বোহাইড্রেট মানে হচ্ছে এই 3 ধরনের কার্বোহাইড্রেট আছে। এখন অ্যাজ এ ফিজিশিয়ান ও ডক্টর, মানে আপনাদেরকে জানতে হবে যে আসলে এই 3টার মধ্যে কোনটা ডায়াবেটিসের জন্য দায়ী বা কোনটা আসলে ডায়াবেটিস তৈরি করতে পারে। তো আমি ইজিলি বলে ফেলি, ডায়াবেটিস তৈরি করতে সাহায্য করে হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড তার মানে সুক্রোজ হচ্ছে ভালো, সুক্রোজ হচ্ছে ভালো, যেটা ডায়াবেটিস তৈরি করতে সহায়ক না। তাহলে এখন আপনি যদি জেনে যান যে কোন কোন মানে ফ্রুটস এর মধ্যে গ্লুকোজ আছে অথবা ফ্রুক্টোজ আছে, তাহলে কিন্তু আপনি অ্যাডভাইস করবেন যে এই ফ্রুট গুলো আপনি খাবেন না। আর সুক্রোজ যদি থাকে কোনো খাবারে, সেটা কিন্তু খেতে পারে। সুক্রোজ সাধারণত ডায়াবেটিস সহায়ক না, মানে ডায়াবেটিস মাত্রা বাড়াতে কিংবা ডায়াবেটিস হওয়ার জন্য সাহায্য করে না। তো এখন আমরা কার্বোহাইড্রেটের উৎসগুলো একটু জানি। যেমন শস্যের মধ্যে আছে চাল, গম, ওটস আছে, জব, ভুট্টা, এগুলা। ফলের মধ্যে কলা, আপেল, আঙ্গুর, কমলা, তরমুজ, স্ট্রবেরি। সবজির মধ্যে আছে আলু, মিষ্টি আলু, মটর, ভুট্টা, গাজর, ব্রোকলি। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলু।
ডায়াবেটিস বাড়াতে খুবই সাহায্য করে আলু। সেটা মানে কি বলে, আলু না শুধু, অর্থাৎ মাটির নিচে হয় এই ধরনের যে কোনো ধরনের সবজি। আলু হতে পারে, সেটা আবার কিছু ওই যে কচু হয় মাটির নিচে। আহ এই ধরনের যে টাইপের সবজিগুলোই আছে যেগুলো মাটির নিচে হয়, তার মানে এক কথায় বলবেন পেশেন্টদেরকে, যাদের ডায়াবেটিক পেশেন্ট, যে মাটির নিচে হয় এই ধরনের সবজি খাবেন না। গাজর, এগুলো কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য ক্ষতিকর। আলু খেলে শুধু মোটা যে হয় তা না, আলু খেলে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে। তারপর হচ্ছে লেগুম জাতীয় খাবার, যেমন মটরশুঁটি, মুসুর ডাল, ছোলা, চীনাবাদাম। এই যে এই যে মটরশুঁটি, মটরশুঁটি, সিম জাতীয় মানে বিন বা সিম জাতীয় যে সমস্ত তরকারি আছে, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। যাদের ব্যথার সমস্যা আছে সাধারণত এদেরকে নিষেধ করতে হবে এই যে সিম জাতীয় যে তরকারিগুলো আছে এগুলো কম খেতে। সিমের বিচি, কাঁঠালের বিচি, তারপরে মটরশুঁটি, এগুলা যেন অ্যাভয়েড করেন, কারণ এগুলা ব্যথা বাড়াতে সাহায্য করে। তারপর দুগ্ধজাত পণ্য, দুধ, দই, পনির, এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট আছে। তবে টক দই, যেটা টক দইটা কিন্তু অত একটা ক্ষতি করে না। আর চিনি জাতীয় খাবারের মধ্যে আছে যেমন ডিরেক্ট চিনি। এখনকার চিনি তো হচ্ছে যেটা হোয়াইট চিনি, রিফাইন্ড চিনি, এটা হচ্ছে পুরা কেমিক্যাল। এটা কখনো আখের রস থেকে তৈরি করা হয় না, এটা কেমিক্যাল দিয়ে তৈরি করে। আহ, এবং যারা আবার জিরুক্যাল খায়, মানে অনেকে ফ্যাশন করে কিন্তু, মানে আহ, ওই যে অ্যালোপ্যাথিতে জিরুক্যাল নামক ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। আহ, ওরা অনেকে ফ্যাশন করে যে চিনি খাই না, আমরা জিরুক্যাল খাই। এটা মনে করবেন এটা আরো ক্ষতিকর। জিরুক্যাল কিন্তু বোন ক্ষয় করে। এবং দেখা যায় যারা ডায়াবেটিসের পেশেন্ট অ্যালোপ্যাথি ড্রাগস খায়, আমি কিন্তু এগুলো সব রিয়েল লাইফ কথা বলছি, মানে আমি বাস্তবে যা পাই আর কি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। যে সাধারণত দেখা যায় অ্যালোপ্যাথি ড্রাগস এর মধ্যে কিছু ড্রাগস আছে ডায়াবেটিসের, যেগুলা হাড় ক্ষয় করতে সহায়তা করে। এবং দেখা যায় কিছুদিন ওই ডায়াবেটিসের ওষুধগুলা খাওয়ার পর এই পেশেন্টরা বলে যে এদের শরীরে ব্যথা ফিল করেন ওনারা সাধারণত। ওই যে শরীরের পেশিতে, হাঁটুতে ব্যথা ইয়ে করেন, তখন আবার ডাক্তার কাছে গেলে তখন ডাক্তার ক্যালসিয়াম ধরায় দেন, বলে যে ক্যালসিয়াম খেতে হবে সাথে। আসলে ওইটা কিন্তু মেডিসিনের সাইড এফেক্ট, মানে হাড় ক্ষয় করে। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আর তারপরে হচ্ছে আবার ওনারা যেহেতু চিনি খান না, করে কি ফ্যাশন করে জিরো ক্যাল খান। জিরো ক্যালও কিন্তু হাড় ক্ষয় করতে সাহায্য করে। তাহলে দেখেন একটার সাথে কিন্তু একটা রিলেটেড, মানে যেটা বাঁচার জন্য খাচ্ছেন ওটা হিতে বিপরীত হচ্ছে। তো এই জন্য এগুলা বুঝে শুনে খেতে হবে। আর হচ্ছে প্রক্রিয়াজাত খাবার, যেমন ওই যে রুটি পাওয়া যায়, পাস্তা, তারপর হচ্ছে স্ন্যাক্স বার, তারপরে মিষ্টি তো আছেই। মিষ্টির মধ্যে 2 নম্বরই আছে টিস্যু পেপারও খাওয়ায়, ভালো মিষ্টি টিস্যু পেপার দিয়ে বানায়। তারপর হচ্ছে কি যেন একটা বলতে গেছি, যে রিফাইন্ড যে সুগারটা, রিফাইন্ড সুগারটা কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি। এবং আমরা তো এখন সাদা চিনি, ঝকঝকে চিনি ওটা খাই, ওইটা খাওয়া মানে বিষ খাওয়া। এবং এটা আমার কথা না, আপনারা দেখবেন যে প্রায়শই কিন্তু আবার ওই যে অনলাইনে পাওয়া যায় যে সাদা চিনি খাবেন না, পেপারও মাঝে মাঝে আসে সাদা চিনি খাবেন না, চিনি খাওয়া মানে বিষ। যদিও যারা একটু আবার স্বাস্থ্য সচেতন, যে স্লিম থাকতে চান, ওনারা হচ্ছে ভয় চিনি খান না। কিন্তু চিনি যে শুধু মানে ওয়েট বাড়ায় তা না, চিনি কিন্তু মানুষের 12টা বাজায় দেয়। তার কারণ হচ্ছে এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি চিনি। শুধু চিনি না, এখন বাজারজাত করা যে লবণগুলো আছে এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি, এগুলো সমুদ্রের পানি থেকে করে না, এগুলো সব কেমিক্যাল দিয়ে লবণ তৈরি করে। কারণ এটা কিভাবে বুঝবেন, এখনকার জেনারেশন অবশ্যই এটা সহজে বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে এখনকার জেনারেশন হচ্ছে সেই সমুদ্রের পানি থেকে তৈরি করা লবণ খায় নাই। এখনকার জেনারেশন তো সব ওই প্যাকেটজাত লবণ খায়। এই লবণের মধ্যে কিন্তু একটা আলাদা মানে কি বলবো তেজ আছে। বাট সমুদ্রের পানি থেকে তৈরি যে লবণটা আমরা খেয়েছি, আমরা ছোটবেলায় সমুদ্রের পানি থেকে তৈরি সে খোলা লবণ পাওয়া যেত মোটা মোটা দানা, সেই লবণ খেয়েছি, আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারি। এখনকার লবণ অনেক তেজ। তার কারণ কি, যে এটা কেমিক্যাল থেকে তৈরি, সোডিয়াম ক্লোরাইড আছে, এবং আরো অ্যাড দেন যে আয়োডিন যুক্ত লবণ। আয়োডিন যুক্ত লবণ সমুদ্রের পানি থেকে যে লবণ তৈরি করা সেটার মধ্যে আয়োডিন থাকতো। শুধু যে এখনকার লবণের মধ্যে আয়োডিন মিশিয়ে দেয়, আর ওই আয়োডিন যুক্ত লবণ খেতে গিয়ে যে আরো কত কি ক্ষতি করে ফেলতেছি আমরা, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তো এই প্রক্রিয়াজাতকরণ খাবার এবং এই কেমিক্যাল বেসড এই ফুড সবগুলো সম্পর্কেই
আপনার ডাক্তার হচ্ছেন সামনে, জানতে হবে। কারণ পেশেন্টকে শুধু মানে মেডিসিন খাওয়াইলে হবে না, সেই সাথে কিন্তু ওই যে বারবার বলছি যে ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের উপর অ্যাডভাইস করতে হবে। নতুবা আপনি ভালো ডাক্তার না, আপনি একজন খারাপ ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করবেন। তার কারণ হচ্ছে পেশেন্ট একদিকে আপনার ওষুধ খাবে, আরেকদিকে হচ্ছে দেখবেন যে যে সমস্ত খাবার খেলে ক্ষতি হয় ওগুলো একদম মানবে না, তারপরে এসে বলবে কি আপনার ওষুধ তো কাজ করে না। কিন্তু উনি যে ওদিক দিয়ে মানে উল্টাপাল্টা খাবার খাচ্ছেন, সেটা তো আর আপনি অ্যাডভাইস করেন নাই। আর উনি স্বাধীন পেয়েছেন, বাস উনি খাচ্ছেন ইচ্ছা মতো, যেটা ক্ষতি করবেন সেটাও খাচ্ছেন। এই জন্য আপনাকে ডাক্তার হিসেবে স্ট্রিক্টলি ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের উপর আপনাকে অ্যাডভাইস করতে হবে, শুধু ওষুধ খেলে হবে না। কারণ ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল হচ্ছে 50% ডিজিজকে ভালো করতে হেল্প করে। তো যেটা বললাম যে এখানে কিন্তু আমি শস্য জাতীয় খাবার, ফল, সবজি, লেগুম জাতীয় খাবার, দুগ্ধজাত পণ্য, চিনি জাতীয় খাবার এবং যেটা প্রসেসড ফুড, সবগুলো আইডিয়া দিলাম। এবং প্রত্যেকটা খাবারেই কিন্তু এই যে 3 ধরনের যে কার্বোহাইড্রেট, মানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এই 3 ধরনের কোনটা কোনটাতে আছে সে অনুসারে আপনাকে বুঝে শুনে অ্যাডভাইস করতে হবে যে হ্যাঁ এটা খাবেন না বা এটা খেতে পারবেন, বা এটা খেলেও এই পরিমাণে খেতে পারবেন। এখন আসেন যে এই কার্বোহাইড্রেট আমাদের শরীরে কিভাবে পরিপাক হয়। পরিপাক কিন্তু কার্বোহাইড্রেট নর্মালি হতে পারে না, সেই জন্য এনজাইম দরকার হয়। যে এনজাইম গুলো আমাদের বিভিন্ন গ্ল্যান্ড থেকে বের হয় এবং সেই এনজাইম কার্বোহাইড্রেটকে পরিপাক করে। তো তার মধ্যে যেমন কি কি এনজাইম আছে, ইনসুলিন আছে, ল্যাকটেজ আছে, সুক্রেজ আছে। তো ইনসুলিন এটা আমাদের যে প্যানক্রিয়াস আছে সেই অর্গান থেকে নিঃসৃত হয়, এবং সেটার কাজ হচ্ছে যে খাবার ভেঙে যে কার্বোহাইড্রেটটা বের হয়, ওই কার্বোহাইড্রেটটা কোথায় যায়, আমাদের সেল বা কোষের মধ্যে যায় এবং গিয়ে সেখানে স্টোর থাকে। কিন্তু অতিরিক্ত যে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট বা সুগারটা সেটা চলে যাবে কিন্তু ব্লাডে। এই এখন অতিরিক্ত যে কার্বোহাইড্রেটটা মানে সুগারটা, সেটাকে বার্ন করার জন্যই হচ্ছে ইনসুলিন। এখন যদি কারো শরীরে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হয়, তাহলে কি হবে, তখন চলে যাবে এটা ব্লাডে। আর তখনই আমরা ব্লাড চেক আপ করলে তখন দেখি যে ব্লাডের স্বাভাবিক তুলনায় সুগারের মাত্রা বেশি, অথবা ইউরিন টেস্ট করলে তখন দেখা যাবে যে সেখানে নর্মাল তুলনায় সুগারের মাত্রা বেশি আছে। আর যদি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপন্ন হয়, তখন ইনসুলিন কিন্তু অতিরিক্ত যে সুগারটা আছে সেই সুগারটাকে বার্ন করে ফেলে। এখন আরো কিছু ব্যাপার আছে। আবার দেখা গেল কারো শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপন্ন হচ্ছে, কিন্তু তারপরেও তার ডায়াবেটিস। তাহলে এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ইনসুলিন তো উৎপন্ন হচ্ছে, তাহলে ডায়াবেটিস কেন? মানে ইনসুলিনের ঘাটতি থাকলে না মানে ডায়াবেটিস হওয়ার কথা ছিল, ইনসুলিন উৎপন্ন হচ্ছে আবার ডায়াবেটিস কেন? এখানে একটা ব্যাপার আছে। কারণ ব্যাপারটা হলো এই যে আমাদের কোষে যে আহ, মানে ইয়াটা মানে কি বলবো, যে শর্করাটা প্রবেশ করানো হয়, ওই শর্করাটা প্রবেশ করানোর জন্য কিন্তু ইনসুলিন কাজ করে। কিন্তু যদি কোষ রিসিভ না করে তাহলে কি হবে, তখন তো ইনসুলিন চেষ্টা করেও লাভ হবে না। তার মানে হচ্ছে সেটা হচ্ছে আবার কোষের একটা প্রবলেম। তাহলে সেক্ষেত্রে ইনসুলিন থাকা সত্ত্বেও দেখা যাবে সুগারটা চলে যাবে ব্লাডে। আর সেই কারণেই কিছু কিছু পেশেন্ট পাওয়া যায় যে ইনসুলিন তার শরীরে উৎপন্ন হচ্ছে, বাট তারপরেও তার ডায়াবেটিস। তখন তার ট্রিটমেন্টের ধরনটা অন্যরকম হবে, যাই হোক। আর ল্যাকটোজ আর সুক্রোজ এগুলোও কিন্তু ওই যে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত হয়, আর সুক্রোজকে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, এই দুটো উপাদান। এখন কার্বোহাইড্রেটের কাজগুলো কি, কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তি দেয়, এবং এটা অতিরিক্ত শক্তি যেটা এটা আমাদের সেলে স্টোরেজ থাকে, আর আমাদের পেশির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে, এবং আমাদের শরীরকে রক্ষণাবেক্ষণে সাহায্য করে। এছাড়া স্টার্চ জাতীয় খাদ্যে অনেক ডায়েটারি ফাইবার আছে যেটা আমাদেরকে হজমে সাহায্য করে, যেটার উপর নির্ভর করে হচ্ছে আমাদের বাথরুমকে স্বাভাবিক হবে নাকি মানে কনস্টিপেশনে আমরা ভুগবো, অর্থাৎ কষা হবে সেটা। আর গ্লুকোজ শরীরে দ্রুত মিশে শরীরকে শক্তি যোগাতে সাহায্য করবে। আরেকটা হলো মস্তিষ্কে এক্সক্লুসিভ ভাবে গ্লুকোজ থেকে শক্তি গ্রহণ করে সচল থাকে। যাদের ব্রেন ওয়ার্ক বেশি হয়, ব্রেনও কিন্তু কিছু গ্লুকোজ বার্ন করে। মানে যারা খুব বেশি ব্রেন ওয়ার্ক করেন, তাদের কিন্তু শরীরে সুগার কিছুটা বার্ন হয় হচ্ছে ব্রেন ওয়ার্কের কারণে। আবার শরীরে অতিরিক্ত যদি শর্করা থাকে তখন কি হয়, সেটা তো
অলরেডি আমি বারবার বলে আসতেছি যে তখন ডায়াবেটিক পেশেন্টে পরিণত হবে, বডির ওয়েট বেড়ে যাবে। আরেকটা হচ্ছে আর্থ্রাইটিস এর ঝুঁকি থাকে, যে কথাটা আমি একটু আগে বললাম যে পেইনের সমস্যা। পেইন যদিও অনেক ধরনের পেইন হয়, রিউমেটিক পেইন, আর্থ্রাইটিক পেইন, হ্যাঁ, অস্টিওপোরোসিস আছে। হ্যাঁ, কাজেই পেইন কিন্তু অনেক ধরনের পেইন। তো আর্থ্রাইটিক পেইন এটাও কিন্তু যদি বডিতে শর্করার পরিমাণ বেড়ে যায় তাইলে হয়, বা অতিরিক্ত চর্বি যদি শরীরে জমা থাকে তাইলেও কিন্তু পেইন হতে পারে। আর টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি তখন বেড়ে যায়। তারপর হচ্ছে যেটা জটিল, সেটা হলো যে আমাদের কার্ডিয়াক ডিজিজ তৈরি করতে পারে, মানে হৃদরোগ তৈরি করতে পারে। লাস্টলি হচ্ছে ক্যান্সার এবং টিউমার জাতীয় রোগও সৃষ্টি করতে পারে। আর মহিলাদের ব্যাকটেরিয়াল জনিত ভেজাইনাল বিভিন্ন ডিজিজ, হ্যাঁ, তৈরি করে, যেমন বার্থোলিন অ্যাবসেস এই জাতীয়, কিংবা সিস্ট, ইউটেরাইন সিস্ট, ফাইব্রয়েড, এগুলা তৈরি করতে পারে। আরেকটা হচ্ছে অনেক সময় যে আমার শরীরে দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। এগুলা কিন্তু এই যে কার্বোহাইড্রেট যদি অতিরিক্ত পরিমাণ বডিতে স্টোরেজ থাকে, তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই আজকের সেশন। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন, এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মানে ডাক্তার হিসেবে যখন আপনারা মানে পেশা ডাক্তার হিসেবে কাজ করবেন, তখন কিন্তু এই নলেজ গুলো খুব কাজে লাগবে। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন দ্রুত, ক্লাস টাইম শেষ। স্যার জি বলেন, কোনো প্রশ্ন স্যার, এই আছে? যে জি কোনো প্রশ্ন আছে? জি জি বলেন। স্যার, আমি বলতে চাচ্ছি যে অনেকে যে মিষ্টি ডায়াবেটিসের পেশেন্টই হুম। মিষ্টির বিকল্প ওই যে সেগারিন, যেটা আমরা বলে স্যাকারিন, থাকি হ্যাঁ। সেগারিন, হ্যাঁ, এটা খায়। এই সেগারিনটা আসলে আপনি যেটা বললেন ওইটার আসলে সেগারিন আর ওই ইয়েটা কি একই? স্যাকারিন স্যাকারিন আর জিরুকেলের মধ্যে একটু পার্থক্য আছে, হ্যাঁ। স্যাকারিনটাও কিন্তু ভালো না, স্যাকারিনটাও ক্ষতিকর। ওটা চিনির বিকল্প, আসলে মিষ্টি লাগে, কিন্তু ওইটা হচ্ছে একটা ইয়ে দিয়ে তৈরি করা, মানে বিকল্প চিনি। কিন্তু তার চেয়ে ওই যে এখন একটা স্টেভিয়া, হ্যাঁ, প্রাকৃতিক একটা গাছের পাতা, ওইটা কিন্তু মিষ্টি হয়। আপনি পানির মধ্যে দিলে, গরম পানির মধ্যে দিলে, আপনি চা খান বা আপনি গরম পানির মধ্যে দিলে দেখবেন যে ওই পাতাটা দিলে আপনি কিছুক্ষণের মধ্যে ওই ইয়েটা মানে মিষ্টি লাগবে। এটা পাওয়া যায় স্টেভিয়া, এবং চাষ হচ্ছে স্টেভিয়া কিন্তু এখন ইয়ে ফর্মেও বেরিয়েছে, লিকুইড ফর্মেও বেরিয়েছে, এবং এটা ট্যাবলেট আকারেও পাওয়া যায়। মানে এটা হার্বালও বলতে পারেন, আমাদের হোমিওপ্যাথিতে পাওয়া যায় স্টেভিয়া। হ্যাঁ, এটা অনেকে চাষ করতেছে এখন, এবং এটা কোনো সাইড এফেক্ট নাই। এটা হচ্ছে চিনির বিকল্প হিসেবে। আপনি শুধু স্টেভিয়া দিয়ে যে আপনি শুধু চা খেতে পারবেন তা না, আপনি পায়েস বা ফিন্নি ওই টাইপের জিনিসও আপনি রান্না করতে পারবেন। স্টেভিয়া। স্টেভিয়া। স্টেভিয়া, হ্যাঁ, এটা একটা গাছ, এটা গাছের পাতা। ওই পাতাটা আপনি যদি সরাসরি পাতাও যদি আপনি এই চায়ের কাপের মধ্যে গরম, মানে চায়ের মধ্যে আপনি একটু দিয়ে দেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার চাটা মিষ্টি লাগবে। নো সাইড এফেক্ট, এবং প্রাকৃতিক, 100% প্রাকৃতিক এটা স্টেভিয়া। আপনিও নার্সারি থেকে স্টেভিয়া গাছ নিয়ে নিজের বাড়িতে বা ছাদের উপর লাগাতে পারেন, এবং এটা খুব মানে কি বলবো, বাণিজ্যিক ভাবেও আপনি কাজ করতে পারেন। আপনারা সেটা আহ, যারা ডায়াবেটিস পেশেন্ট ওনাদেরকেও আপনারা অ্যাডভাইস করতে পারেন। স্টেভিয়া পাওয়া যায়, যেটার কোনো সাইড এফেক্ট নাই এবং প্রাকৃতিক, 100% প্রাকৃতিক। আর কোনো প্রশ্ন? আচ্ছা, সম্ভবত আর প্রশ্ন নেই। তবে আপনাদের হচ্ছে মোটামুটি সিলেবাস তো শেষেই দিকে। এখন আমি বিভিন্ন ক্লাসগুলোতে আরো মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব। ইভেন আপনাদের সামনে তো ফাইনাল এক্সাম, ওই এক্সামের উপর মানে প্রস্তুতিমূলক আমি ডিসকাশন করব। এবং আপনাদের প্রফেশনাল লাইফে মানে ডাক্তার হিসেবে যখন আপনারা কাজ করবেন, তখন যে ধারণাগুলো আপনাদেরকে হেল্প করবে ওই ধরনের মানে বিষয় নিয়ে মজার মজার টপিক নিয়ে আমি বিভিন্ন ক্লাস আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ। আর ফাইনাল পরীক্ষা কি মাসে হতে পারে? এটা এমনি তো নভেম্বরে হয়, তবে এবার মনে হয় হয়তো ডিসেম্বরও হতে পারে। কারণ হচ্ছে যেহেতু
এখন আমাদের হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা সবকিছুর মধ্যে একটু মানে চেঞ্জের ব্যাপার চলতেছে, তো তো সে কারণে ধারণা করতেছি আর কি যে হয়তো ডিসেম্বরের দিকেও হতে পারে। তবু ধরে রাখেন যে নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট এরকম আর কি ধরে রাখেন। মানে আমাদের হাতে মোটামুটি সময় আছে এবং এটা ভালোই হয়েছে। আপনাদের প্রস্তুতিমূলক ক্লাসগুলোতে প্রস্তুতিমূলক আলোচনা করব এবং আপনাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করার জন্য উপকার হবে এই ধরনের বিষয় নিয়ে আর কি আলোচনা করব। অসুবিধা নেই। আপনারা মানে নিয়মিত ক্লাসে থাকবেন, আপনারাই উপকৃত হবেন এবং ইন্টারেক্টিভ ক্লাস করবেন। যত প্রশ্ন আছে করতে পারবেন, উন্মুক্ত, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।